কিন্তু আব্বু। কি আর? কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটাই হবে। আব্বুর কথায় এই নিশি চুপ করে রইল। তখন ঈশানের আম্মু এসে বলতে লাগলো, মামুনি, আজকের দিনটা অন্তত শ্বশুর বাড়িতে থাকতে হয়। তুমি আজকের দিনটা থাকো, কালকে তোমাদের বাসায় চলে এসো কেমন? এখন চলো। নিশির আব্বু আম্মু ওকে অনেক বুঝিয়ে তারপর চলে গেল। আব্বু আম্মু নিশিকে নিয়ে বাসায় চলে আসলো। তারপর সন্ধ্যা হতেই আম্মু রান্না করে চলে গেল। একটু পর রান্না হয়ে গেলে আম্মু নিশিকে ডেকে নিয়ে তারপর খাবার খেয়ে দিল। কিন্তু ঈশান এখনো বাসায় ফেরেনি। তাই নিশি বলতেই, আম্মু তোমার ছেলে কোথায়? বললাম না, ও একটু তোমার উপর রাগ করে আছে, তাই এভাবে বাসা ছেড়ে চলে গেছে। তুমি রুমে যাও, আমি ওকে ফোন করে বাসায় আসতে বলছি। নিশি মাথা নেড়ে রুমে চলে গেল। নিশির এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ বস্তিতে অনেক গরম। আর নিশি এখানে কখনো থাকেনি। ও পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। এবার আম্মু একটু পরে ফোন করলে ঈশান প্রথমে আসতে চাইছিল না। তখন আম্মু আব্বু রাগারাগি করলে ঈশান বাসায় চলে আসে। তারপর আব্বু আম্মু ওকে চোরাচুরি করলে কোনো রকমে খেয়ে ঈশান নিজের রুমের দিকে যায়। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিল। ঈশান খেয়াল করলো নিশি অনেকটাই ঘেমে গেছে। তাই ও বলতে লাগলো, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে মারতে এখানে এসেছিস না? আজকে থেকে তোকে এই নরকেই থাকতে হবে। দেখ এখন কেমন লাগিয়ে বস্তিতে থাকতে। বড় লোকের অহংকারে মেয়েটা আজকে বস্তির ঘরে বউ হয়ে গেছে। কথাটা বলেই ঈশান জোরে জোরে হাসতে লাগলো। তখন নিশি রেগে গিয়ে উঠে এসে ঠাস ঠাস করে ঈশানের গালে দুইটা থাপ্পড় মেরে দিল। ঘটনার আকস্মিকতায় ও হতভম্ব হয়ে নিশির মুখের দিকে তাকিয়ে রইল। আর নিশি রাগী কণ্ঠে বলতে শুরু করলো, ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? আমি তো তোকে বোঝানোর জন্যই, আমি তো তোর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে দিতেই তোর জীবনে এসেছি। শুধু শুধু কি এমনি নাটকটা করলাম নাকি? সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যে এত বাজে একটা মেয়ে, সেটা আমার ধারণার বাইরে ছিল। তুই আমাকে বাজে মেয়ে বলিস? এখন থেকে দেখবি এই বাজে মেয়ে কি করতে। আমি তোর লাইফটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। তুই আমার কাছে থাকতেও পারবি না, আর আমার কাছ থেকে রেহাইও পাবি না। তুই হাড়ে হাড়ে টের পাবি এই নিশি কী জিনিস। তুই সবার সামনে আমার গায়ে হাত তুলিস, আমার প্রপোজাল রিজেক্ট করে দিস। এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। এখন তো শুধু লাইফটাই বেঁচে আছে, এরপর না হয় সেটাও শেষ করে দিও। এত নাটক করার কি দরকার ছিল? এসব করে কি আব্বা আম্মুর সামনে আমাকে ছোট করবে? এমনিতেই কিন্তু তুমি আমাকে মেরে দিতে পারতে। আমি তো তোকে এত সহজে মারবো না, তোকে তিলে তিলে মারবো। তোর আব্বু আম্মুর সামনে তোকে ছোট করে দেবো। তুই এত সহজে আমার থেকে পার পাবি না। এই ভাবনাটা তোর তখন কথায় কোথায় ছিল, যখন তুই আমাকে অপমান করেছিলি, আমার গায়ে হাত তুলেছিলি? তুই জানিস না আমি কি করতে পারি? সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি কেমন মেয়ে সেটা আমার আর বুঝতে বাকি নেই। এখন থেকে দেখবি এই নিশি তোর লাইফের কি হাল করে। দেখলি তো, ঠিক ভুলিয়ে ভালিয়ে তোকে বিয়ে করে নিলাম। এখন দেখবি আমি তোর লাইফটা কিভাবে নরকে পরিণত করতি। আমি জানি তুমি ইচ্ছে করে এরকম একটা নাটক সাজিয়ে বিয়েটা করেছো। কি দরকার ছিল এসবের? এমনিতেই তো পারতে সবার সামনে ছোট করে দিতে। শুধু সবার সামনে না, তোর আব্বু আম্মুর সামনেও তোকে ছোট করে দেবো। যারা নাকি তোকে এত বিশ্বাস করে, সেই সব মানুষগুলো তোকে আর বিশ্বাসই করবে না। তখন তুই বুঝতে পারবি এই মিশির সাথে লাগতে আসার পরিণাম কি হতে পারে। আচ্ছা, আমি কি তোমার এত বড় ক্ষতি করে ফেলেছি, যার জন্য তুমি আমার জীবনটাকে এভাবে বিষিয়ে দিচ্ছ? কি এমন অন্যায় করেছে বলো? তুমি শুনছিল না দেখিয়ে তো তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। তুই তুলবি কেন? ওটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কি এতটাই বাজিয়েছে আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে তোমাকে ফেলতেই হবে? আমি অত শত কিছু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটা করেই ছাড়বো। তখন তুই বুঝতে পারবি এই নিশি কি জিনিস, আমার সাথে লাগতে আসার পরিণাম কি হতে পারে। ওইটি এমনিতে টের পাচ্ছি, আর বুঝিয়ে দিতে হবে না। তুমি কি করতে পারো আর না পারো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঈশান জানে নিশির সাথে কথা বলে কোনো লাভ হবে না। তাই ও বিছানায় গিয়ে শুতে গেলে নিশি বলতে লাগলো, এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? শুতে যাচ্ছে। শুতে যাচ্ছি মানে? তাহলে আমি কোথায় শুবো? সেটা আমি কি করে বলবো? অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বাসে শুয়ে পড়তে পারো। তুই কি করে ভাবলি তোর মধ্যে একটা ভিখারির সাথে আমি শুবো? তাহলে আর কি, দাঁড়িয়ে থাকো। ভালোই ভালোই বলছি, তুই বিছানা থেকে নেমে যা। তুই দাঁড়িয়ে থাকবি? আমি কেন থাকবো? আমার দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছে নেই। তোমার ইচ্ছে হলে শো, নাহলে ওইখানে থাকো, আর নাহলে নিচে গিয়ে শুয়ে পড়ো। ভালোই ভালোই বলছি ওঠ। আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো মানে? আমি নামতে পারবো না, তোমার যা করার করো। তাই? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মজা। কথাগুলো বলেই নিশি কান্নার অভিনয় করতে লাগলো। বেশ চিৎকার করেই কান্না করছিল। ঈশান বুঝতে পারলো ও কিছু একটা করবে, তাই উঠে এসে বলতে লাগলো, কি হলো? তুমি কান্নাকাটি করছো কেন? আমি আবার কি করলাম? কিছুই করিসনি, আবার করেছিস। আমার সাথে তর্ক করেছিস, এর জন্য একটু পরে দেখতে পাবি কি হয়। এবার নিশি জোরে জোরে কান্না করে বলতে লাগলো, প্লিজ ঈশান, আমাকে আর মেরো না। আমি
আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সুইসাইড করতে গিয়েছিলাম, আর তুমি আমাকে এইভাবে টর্চার করছো। আব্বু আম্মু কখনো আমার গায়ে হাত তোলেনি। প্লিজ তুমি আমাকে মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে যা বলবে আমি আমি তাই শুনবো। তুমি যদি বলো আমাকে নিচে থাকতে, তাহলে আমি নিচেই থাকবো। তা তুমি আমাকে আর মেরো না, আমি যে সহ্য করতে পারছি না। ঈশান, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। নিশির এরকম কান্নাকাটি শব্দে আম্মু আব্বু আর রুমি থাকতে পারলো না। ওরা বুঝতে পারলো হয়তো নিশির সাথে ঈশানের কিছু হয়েছে, তাই এভাবে চিৎকার চেঁচামেচি করছে। আব্বু আম্মু এসে দরজার সামনে দাঁড়াতেই নিশি কথা শুনে অবাক হয়ে গেল। তাই ওরা দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো, নিশি মামুনি, কি হয়েছে? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? দরজা খোলো, কি হয়েছে আমাকে বলো। এসব তুমি কি বলছো? আমি আবার কখন তোমার গায়ে হাত তুললাম? প্লিজ ঈশান, তুমি আমাকে আর মেরো না। আমি কখনো আব্বু আম্মুর কাছে এসব বলবো না। আব্বু আম্মু জানতেও পারবে না তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে এতটা ঘৃণা করো, আর এমন বাজে বিহেভ করো আমার সাথে। প্লিজ আমাকে আর আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে কখন মারলাম? কিসব নাটক করছো? হ্যাঁ, আব্বু আম্মু বারবার দরজা ধাক্কা দিয়ে ওদেরকে ডাকছে। তাই নিশি আর দেরি না করে একটা মুচকি হাসি দিয়ে দরজা খুলে দিল। ঈশান খেয়াল করলো আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। এবার নিশি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আম্মু ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মামুনি, কি হয়েছে? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? আম্মু ও শুধু শুধু এরকম একটা নাটক করছে। মামুনি কি হয়েছে আমাদের বলো। আর ঈশান, তুই এসব কি বলছিস? নিশি মামুনি নাটক করতে যাবে কেন? তুই একে কি বলেছিস যার জন্য মেয়েটা এইভাবে কান্না করছে? আব্বু, আমি ওকে কিছুই বলিনি। ও শুধু শুধু এইভাবে কান্নাকাটি করছে। মামুনি, কি হয়েছে আমাকে বলো, সব ঠিক করে দেব। বলো, ঈশান তোমাকে কি বলেছে? আম্মু, আমি এটা বলতে পারবো না। বললেও আমাকে আরো মারবে। প্লিজ তুমি আমাকে বাঁচাও, ও আমাকে খুব মেরেছে। আমার না খুব লেগেছে, আমার আমার মনে হচ্ছিল আমি মরে যাবো। নিশির এরকম কথায় ঈশান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাই নিশির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তখন আব্বু বলতে লাগলো, ও মারবে মানে? তুমি এসব কি বলছো? ও তোমার গায়ে হাত তুলেছে। আব্বুর কথায় নিশি জোরে জোরে কান্না করতে লাগলো। আব্বু আম্মুর ঈশানকে জিজ্ঞেস করেও যখন কারণ জানতে পারলো না, তখন ওরা আবার নিশিকে বলল, মামুনি কি হয়েছে আমাদের বলো। কিসের জন্য ঈশান তোমার গায়ে হাত তুলেছে আমাকে বলো। আব্বু, বিশ্বাস করো, আমি ভুলে ওর গায়ে হাত তুলিনি। আমি শুধু বলেছি ও কেন এরকম নাটক করলো। ওই উল্টো আমার গায়ে হাত তুলেছে। তুমি চুপ থাকো। কে কার গায়ে হাত তুলতে পারে সেটা আমরা আমাদের জানতে বাকি নেই। ঈশান, তুমি এরকম একটা বাজে ব্যবহার করতে পারলে? ও না তোমার বউ? আজকেই তোমাদের বিয়ে হলো, এরকম একটা রাতে তুমি ওর সাথে এরকম একটা বাজে ব্যবহার করলে? আমি ভাবতেই পারছি না তুমি কিনা আমার ছেলে কিনা তার বউয়ের সাথে এরকম একটা আচরণ করছে। আম্মু, বিশ্বাস করো, আমি আমারটা করিনি। এখন তোর খুব শান্তি লাগছে, তাই না? তুই বারবার শুধু আম্মু আব্বুর সামনে আমাকে ছোট করছিস। তোর লজ্জা করো না এরকম একটা নাটক করতে? আব্বু এবার বেশ খানিকটা রেগে গিয়ে ঈশানের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। তখন ঈশান বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে মারছো এই মেয়েটার জন্য? হ্যাঁ মারলাম। তুমি দিন দিন এতটাই বাজে হয়ে যাচ্ছ যে শেষ পর্যন্ত তোমার গায়ে হাত তুললাম। এই শাসনটা যদি তোমাকে অনেক আগে মারতাম তাহলে হয়তো তুমি আজকে এরকম একটা বাজে কাজ করতে না। তোমার জন্য মেয়েটা মরতে বসেছিল, তাই ওর ভালোর জন্যই আমরা তোমাদের বিয়ে দিলাম। আর তুমি কিনা আজকে বিয়ের প্রথম দিনেই নিজের বউয়ের গায়ে হাত তুলেছ। আমি তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। আব্বু, আমি এরপরেও তোমার মুখ দিয়ে কথা বের হয়, আমি তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। আব্বু, তুমি ওকে মেরো না প্লিজ। ওকে মারলে আমার খুব লাগবে, আমার খুব কষ্ট হবে। তুমি তুমি যত পারো আমাকে মারো, তো ওকে কিছু বলো না। ও হয়তো ভুল করে এমনটা করেছে। মামুনি, ঠিক কি হয়েছিল আমাদের বলো তো? কিসের জন্য ও তোমার গায়ে হাত দিয়েছিল? আম্মু যতবারই নিশিকে জিজ্ঞেস করছে কি হয়েছিল, ও ততবারই জোরে জোরে কান্না করছে। তারপর একটা পর্যায়ে আম্মু অনেকবার জিজ্ঞেস করার পর ও বলতে লাগলো, আম্মু, আজকে তো আমাদের ফুলসজ্জার রাত, তাই আমি ওর পাশে শুতে গিয়েছিলাম। কিন্তু ও নাকি আমার পাশে শুতে পারবে না, ও আমাকে স্ত্রী হিসেবে মানে না। নিশে, বাজে কথা বলার কিন্তু একটা লিমিট আছে। তুমি কিন্তু এই সবটা ক্রস করে যাচ্ছ। আমি কিন্তু এর জন্য খুব রেগে যাব। এখন কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। দেখেছো আব্বু আম্মু কিভাবে আমার সাথে কথা বলছে? ঈশান, আমি কি তোমাকে ভালোবেসে এতটাই অন্যায় করে ফেলেছিলাম বলো? তাহলে প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই তোমাকে বিয়ে করেছি। তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না বলো? আমার মধ্যে কিসের কমতি আছে? আব্বু তো বলেছিল আমাদের সব সম্পত্তি তোমার নামে করে দেবে। তাও তুমি আমাকে একটু ভালোবাসো দেখো। আমি শুধু তোমাকেই চাই, আর অন্য কাউকে নয়। প্লিজ আমাকে একটু মেনে নাও। নিশি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই আবার আমাদের সামনে ওর সাথে রাগী কণ্ঠে কথা বলিস।
তোর কত বড় সাহস, তুই এই মেয়েটার গায়ে হাত তুলেছিস। তোর ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি করে পারিস এরকম একটা বাজে কাজ করতে, হ্যাঁ? আব্বু ওসব মিথ্যে বলছে, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। এবার কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেয়েটা কতটা ভয় পেয়েছে তুই দেখেছিস। তুই এরকম ভাবে ওর গায়ে হাত তুলতে পারলি। আমরা তোকে তো এই শিক্ষা দেইনি। তুই এতটা বাজে বিহেভিয়ার কোথা থেকে শিখেছিস, হ্যাঁ? আব্বু বিশ্বাস করো আমি এমনটা করিনি। আমি তোর কোনো কথা শুনবো না। বের হ তুই রুম থেকে। তোর আর এই রুমে থাকতে হবে না। তোর ভালোর জন্য এই মেয়েটাকে তোর সাথে বিয়ে দিয়েছিলাম, আর তুই কিনা ওর উপর এইভাবে টর্চার করছিস। আমার ছেলে হয়ে তুই এতটা বাজে হতে পারিস কি করে? আব্বু ঈশানকে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলো। তখন নিশি বলল, আবু তুমি ওকে বের করো না। ও যখন চায় না আমার সাথে এক বিছানায় থাকতে, তাহলে তাই হোক। তাতে যদি ও খুশি হয় তাহলে সেটাই হোক। আমি তো ওকে স্বামী হিসেবে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এখনো বন্ধ হচ্ছে না। তোর জন্য আমার জীবনটা জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে, আর তুই নাটকের উপর নাটক করেই যাচ্ছিস। তুমি এসব কি করছো? আজকের মতো একটা রাতে তুমি ওকে থেকে বের করে দিচ্ছ কেন? ও ভুল করেছে তাই বলে ওকে এভাবে রুম থেকে বের করে দিবে? তাহলে মেয়েটার কি হবে? তুমি ওকে ছাড়ো, আমি ওকে বোঝাচ্ছি। তোমার ছেলে এতটা বাচ্চা না যে ওকে বুঝিয়ে বলতে হবে। ও বুঝতে পারে না এই মেয়েটা ওর জন্য কষ্ট পাচ্ছে, আরও বারবার তাকে কষ্ট দিয়ে যাচ্ছে। ও এতটা বাজে আচরণ কোথা থেকে শিখেছে আমি ভাবতেই পারছি না। ওকে কিনা আমার ছেলে। ঠিক আছে, আমি রুমের বাইরে চলে যাচ্ছি। তাহলে তো তোর শান্তি হবে। তুই থাক একা। আব্বা আম্মুর সামনে আমাকে ছোট করতে তো তুই দুবার ভাবিস নে। এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। আব্বু ঈশানের কথায় রেগে গিয়ে ওকে মারতে গেলে তখন আম্মু আব্বুকে আটকে দিয়ে বলতে লাগলো, কি করছো কি? তুমি পাগল হয়ে গেছো নাকি? ওর গায়ে হাত তুলছো কেন? ছেলেটা রেগে গিয়ে বাইরে চলে গেলে মেয়েটার কি হবে? এমনিতেই আজকে ওর উপর দিয়ে এত ধকল গেল, তার উপর এখন ছেলেটা যদি রুমে না থাকে তাহলে তো ও সারা রাত কান্নাকাটি করবে। তুমি যাও, আমি ওকে বোঝাচ্ছি। আব্বু চলে যেতেই আম্মু ঈশানের সামনে আসে আর বলে, ঈশান, এসব তুমি কি শুরু করেছো? কেন এরকম করছো? মেয়েটা তোমাকে ভালোবাসে, আর তুমি সেটা বুঝতে পারছো না? ও তোমাকে ছাড়া থাকতে পারবে না বলেই তো তোমাকে বিয়েটা করলো। তাহলে তুমি কেন ওকে মেনে নিতে পারছো না? আম্মু তুমি বুঝতে পারছো না, ও আমাকে ভালোবাসে না। ও শুধু নিজের জেদটাকে বজায় রেখে আমাকে সবার সামনে ছোট করার জন্য, অপমান করার জন্য এইভাবে আমাকে বিয়েটা করেছে। তুমি বুঝতে পারছো না কতটা বাজে একটা মেয়ে। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও কেমন আমি সেটা খুব ভালো করে জানি। তোমার আমাকে আর বোঝাতে হবে না। এবার চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, আমি যেন আর কোনো কথা না শুনি। আম্মু আমি বলছি, আর কোনো কথা শুনতে চাই না। আম্মু কথাটা বলেই দরজা আটকিয়ে দিয়ে চলে গেল। তখন ঈশান নিশির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, হলো তো নাটক করা, এবার অন্তত থাম। তুই তো দেখছি আমাকে শান্তিতে একটু ঘুমাতেও দিবি না। তুই কি ভেবেছিস এই নিশি থাকতে তুই ভালো থাকতে পারবি? আমি ভুলেও ভাবি না। যাও এখন, নাটক না করে শুয়ে পড়ো। ঈশান মেঝেতে একটা মাদুর পেতে শুয়ে পড়লো আর নিশি গিয়ে বিছানায় শুলো, কিন্তু ঘুমাতে পারছিল না। বারবার বিছানার এপাশ ওপাশ করছিল। নিশি গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, আর ঈশান নিজে নিজে হাসছে যে ওকে শায়েস্তা করতে এসে বড়লোকের মেয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছে। রাতটা কোনো রকমে কেটে যায়, কিন্তু নিশি তেমন ঘুমাতেই পারেনি। সকাল সকাল ওর ঘুম ভেঙে গেলে ও খেয়াল করে ঈশান খুব শান্তিতেই ঘুমাচ্ছে। সেটা যেন নিশি সহ্যই হলো না, তাই ও উঠে গিয়ে বাইরে থেকে পানি এনে ঈশানের গায়ে মেরে দিল। সাথে সাথে ও ধরফরিয়ে উঠে বসলো। দেখলো নিশির রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। তাই ঈশান বলল, আবার কি হলো? এখন আবার কি করলাম? হ্যাঁ, আমাকে কি একটু শান্তিতে ঘুমাতে দেবে না বলো? আমি কি তোকে শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য তোর লাইফে এসেছি? তুই কি করে ভাবলি আমি এই বাসায় থাকতে তুই শান্তি করে ঘুমাবি? হাহ, এক্ষুনি ওঠ আর দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি সেটা খুব ভালো করেই জানি। তুমি যে আমাকে শান্তিতে থাকতে দেবে না সেটা আমার আর জানার বাকি নেই। কি কুক্ষণে যে আমি কলেজে পড়তে গিয়েছিলাম, সেটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় কাল, যে তোমার মতো একটা কাল নাগিনীর সাথে আমার দেখা হয়েছে। কি বললি তুই? তোর কত বড় সাহস তুই আমাকে কালনাগিনী বলিস? তাহলে এখন দেখবি কালনাগিনী কি করতে পারে। থাক, ওইটা আর দেখাতে হবে না। ঈশান বাইরে থেকে ফ্রেশ হয়ে আসতেই নিশি বলতে লাগলো, আমি ফ্রেশ হবো। বাইরে টিউবওয়েল আছে, ওখান থেকে ফ্রেশ হয়ে আসো। কি? আমি ফ্রেশ হবো এই কলে? ফকিন্নি তুই কি করে ভাবলি? না না,
তোমার জন্য এখন একটা ওয়াশরুম তৈরি করব। রাতের কথাগুলো মনে হয় তুই ভুলে গেছিস, তাই না? না না, তুমি যে কারণে আমার লাইফে এসেছো সেটাকে আমি বলতে পারি। বাইরে টিউবওয়েল আছে, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি যেতে পারবো না, তুই আমার জন্য পানি নিয়ে আয়। আমাকে বলছো কেন? তুমি নিচে গিয়ে নিয়ে আসো। দাঁড়া, তোর হচ্ছে। নিশি কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর মুখটা চেপে ধরলো। তখন নিশি ছোটার চেষ্টা করার সময় নিশি খেয়াল করলো ঈশানের মুখে কেমন যেন একটা মায়া এসে ভর করেছে, যার জন্য নিশি নিমিষের মধ্যেই চুপচাপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ এভাবেই শান্ত হয়ে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। একটা সময় নিশি বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমার কাছে আসিস? ও, এখন তো তুমি আমার বউ, তাই আমি চাইলেই তোমার কাছে আসতে পারি। সেটা তো ভুলে গিয়েছিলাম। মানে? মানে যেটা বুঝতে পারছো সেটাই। এখন তো আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? তাহলে আর দেরি কেন? আসো আসো, কাছে আসো। ঈশান কথাটা বলেই একটা ডেভিল হাসি দিল। আর নিশি কেমন পেছোতে লাগলো আর বলল, তুই আমার দিকে এগোচ্ছিস কেন? আমি কিন্তু চিৎকার করবো। আমি কি তোমাকে হেল্প করব? চিৎকার করবে করো, আব্বু আম্মু শুনতে পেলে অন্য কিছু ভাববে। মনে করবে স্বামী স্ত্রী মাঝে যেটা হয় ওইটাই হচ্ছে। মানে তুই কি বুঝতে চাইছিস? আর আমি তোর বউ মানে? আমি তো বিয়েটাই মানি না, তাহলে তোকে স্বামী হিসেবে মানার কোনো প্রশ্নই আসে না। তুমি না বললে কি হবে? আমি তো তোমাকে বউ হিসেবেই মানি। তুমি আমার গুলুমুলু একটা বউ। ভালো হবে না কিন্তু, একদম তুই আমার কাছে আসবি না। ঈশান আবারও একটা ডেভিল হাসি দিয়ে নিশির দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ করে ওকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে তারপর আচমকাই নিশিকে কোলে তুলে নিল। ঈশানের এরকম কর্মকাণ্ড নিশি অনেকটাই হতবাক হয়ে গেল, তাই মুখের দিকে তাকিয়ে রইল। তারপর যখন নিশির মনে হলো ঈশান ওকে কোলে তুলে নিয়েছে, তখন ও ছোটার জন্য চেষ্টা করলে ঈশান বলল, বেশি নাড়াচাড়া করলে কিন্তু নিচে ফেলে দেবো। এই না! ঈশানের কথাতে নিশি ওর গলাটা খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান ওকে বাইরে নিয়ে গেলে তারপর টিউবওয়েলের পাড়ে নিয়ে নামিয়ে দিল। আম্মু উঠাতেই ছিল, ওদের এরকম কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেল। এবার ঈশান নিশিকে বলল, নাও, এখন ফ্রেশ হয়ে নাও। আমি এখানেই ফ্রেশ হবো। নিশি খেয়াল করলো আম্মু ওদের দিকে তাকিয়ে আছে, তাই কথা ঘুরানোর জন্য বলল, তুমি আমার জন্য এত কষ্ট কেন করেছো বলো তো? আমাকে একটু ভালোবাসলেই হবে। এত ভালোবাসো না, তাহলে আমি সেটা নিতে পারবো না। আম্মু এখনও ওদের দিকে তাকিয়ে আছে, তাই ঈশান কোনো কথা না বলে টিউবওয়েল চাপতে লাগলো। নিশি ফ্রেশ হতে লাগলো আর ঈশানকে মনে মনে ইচ্ছে মতো বকা দিতে লাগলো। ঈশান জানে নিশি আম্মুর সামনে ওর সাথে ভালো বিহেভ করছে, তাই ওর মাথায় কিছু একটা ঘুরপাক খেতে লাগলো। তো নিশির ফ্রেশ হওয়া হয়ে গেলেই ঈশান ওর হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে আসলো। তখন আম্মু ওদের রুমে এসে বলতে লাগলো, রান্না হয়ে গেছে, তোরা এসে খেয়ে নি। আম্মু চলে গেলেই ঈশানও যেতে লাগলো। তখন নিশি বলল, এই তোকে একা যেতে বলেছে, আমাদের দুজনকেই যেতে বলেছে। হ্যাঁ বলেছে। তাহলে তুমি বসে আছো কেন? তুই কি ভেবেছিস আমি হেঁটে যাবো? না না, সেটা কখন বললাম? শ্বশুর আব্বুকে বলছি তোমাকে নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠাতে। কি বলতে চাইছিস তুই? ঈশান জানে এর সাথে কথা কাটাকাটি করে লাভ নেই, উল্টো ওকেই বিপদে ফেলবে। তাই নিশির কাছে গিয়ে ওকে আবারও কোলে তুলে নিয়ে তারপর ওদের খাবার ঘরে গেল। তখন আম্মু আব্বু ওদের এরকম কাণ্ড দেখে ওদের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওকে নিচে নামিয়ে দিতেই আম্মু বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে? তুই বৌমা এভাবে কোলে করে নিয়ে আনলি কেন? তোমরা না বলো তোমাদের বৌমাকে আমি ভালোবাসি না, ওর কষ্ট হবে সেজন্য কোলে করে আনলাম। ঈশান কথাটা বলেই নিশির পাশে বসে পড়ল। আম্মু ওদের খাবার বেড়ে দিতে লাগলো। তারপর ঈশান যখনই এক লোকমা মুখে দিতে যাবে তখনই নিশি বলল, আম্মু আমি তো নিজ হাতে খেতে পারি না। নিশির কথা শোনার সাথে সাথেই ঈশান বিষম খেলো আর কাশতে লাগলো। তখন আম্মু ওর দিকে পানি এগিয়ে দিয়ে বলতে লাগলো, কি হলো তোর? না আম্মু, এরকম কথা জীবনে প্রথমবার শুনলাম তো, তাই। কিরকম কথা? কীরকম কথা আবার? এত বড় একটা মেয়ে নাকি নিজ হাতে খেতে পারে না, একটু বিশ্বাস করতে হবে। দেখো, ঢং না করে এখন নিজ হাতে খাও। তুমি সবসময় শুধু আমাকে বকা দাও কেন? আমি নিজ হাতে খেতে পারি না দেখেই তো বললাম। আর কালকে তো আম্মু আমাকে নিজ হাতেই খাইয়ে দিয়েছিল, আর এই জন্য তুমি আমাকে বকা দিচ্ছ। আমি আবার কখন থেকে বকা দিলাম? ঈশান, তুমি তো দিন দিন খুব কঠোর হয়ে যাচ্ছ। এই মেয়েটার সাথে এরকম সবসময় আচরণ কেন করো বলো তো? ও নিজে হাতে খেতে পারে না, তাহলে ওকে একটু খাইয়ে দিলেই হয়। কেন আব্বু, ওকে খাইয়ে দিতে হবে কেন? ও নিজ হাতে খেতে পারে না? খেতে পারে, কিন্তু এখন তুমি ওকে খাইয়ে দিবে, যেটা বলছি সেটাই হবে। রাগে ঈশানের গা জ্বলে যাচ্ছিল। তার ওপর আব্বু আম্মুর সামনে কোনো সিক্রেটও করতে পারছিল না। আর কোনো উপায় না পেয়ে খাবার খেয়ে নিশির মুখের সামনে ধরতেই ও একটা মুচকি হাসি দিয়ে খেতে নিল।
ঈশান বুঝতে পারছে নিশি ওকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। খাওয়া দাওয়া শেষ করে ঈশান যখনই বাসা থেকে বের হতে যাবে তখনই নিশি বলল,